সমস্যা সারা শরীরে ছড়িয়ে পড়ে। প্রদাহ, কাঠিন্য, ফিস্টুলা, ক্ষত, গুটি, ক্যান্সার ইত্যাদি দেখা যায়। শিশুকে স্তনপান করানোর সময় ব্যথা অনুভব। স্তনপান করানোর সময় স্তনবিন্দু থেকে ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ঘুমের সময় দাঁত শক্ত করে চেপে ধরার অবিরাম প্রবণতা। দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পায়। মাড়ি এবং দাঁত চেপে ধরা এবং শক্ত কিছুতে কামড় দিলে সেটা কমে আসে। দাঁত চেপে ধরলে বা কামড়ালে উপশম হয়। গলার ব্যথাটা এমন লাগে যেন গরম বলের মতো গলার মধ্যে যেন কেউ পুড়ে ফেলতেছে এরকম মনে হবে। গলার ব্যথার ক্ষেত্রে ঠান্ডা পানীয় এবং গরম পানীয় বেশি উপকারী। ঠান্ডা পানীয় উপকারী এবং গরম পানীয় বেশি উপকারী। উভয় রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে। জিহ্বার ডগা তীব্র লাল হয়ে আছে, জ্বালা পোড়া করছে, কিন্তু গেলার সময় গেলার সময় জিহ্বা বের করার সময় জিহ্বার গোড়ায় ব্যথা হয়। টনসিলাইটিসের ক্ষেত্রে দেখা যায় যার সাথে থাকে টনসিলাইটিস সেক্ষেত্রে তীব্র ব্যথা, টনসিলটা ফোলা ফোলা ভাব থাকে, টনসিল বড় হয়ে যায় এবং গাঢ় লাল হয়ে যায়। টনসিলের ভিতরে আলসার, টনসিলের ফ্যারিংস বা জিহ্বার গোড়ায় প্রদাহ, বিশেষত ডান দিকে। ঢোক গেলার সময় কানে সেলাই করার মতো ব্যথা। যখন ঢোক গিলবে মনে হয় যেন কানে কেউ সেলাই করতেছে এরকম ব্যথা। ব্যথা, যন্ত্রণা, অস্থিরতা, অবসাদ, স্পর্শকাতরতা রোগীর থাকবে। কপাল থেকে পিছনের দিকে ছড়িয়ে পড়া ব্যথা। ব্যথা কপালের থেকে পিছনের দিকে ছড়িয়ে পড়বে এবং মাথা ব্যথা বৃষ্টি হলে বৃদ্ধি পাবে, ভেজা আবহাওয়ায় বৃদ্ধি পাবে। কাশি বা সর্দির সময় প্রচুর গরম অশ্রুক্ষরণ। যখন কাশবে বা সর্দি হবে তখন নাক দিয়ে চোখ দিয়ে গরম গরম পানির মতো পড়বে। ব্যথাগুলো বিদ্যুৎ স্টের মতো ছুটে আসে, হঠাৎ দিক পরিবর্তন করে এদিক ওদিক ঘুরে বেড়ায়। ব্যথা উপর থেকে নিচে, বামে ডানে সব জায়গায় মনে হয় যেন বিদ্যুতের মতো দ্রুত গতিতে এদিক ওদিক করে। মডালিটিস এর ক্ষেত্রে যদি আমরা দেখি বৃদ্ধিটা ভেজা আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া, রাতে বৃদ্ধি পায় এবং রাতে ঘুমের সময় যদি শয্যা অনেক সময় ঘুমাইতে ঘুমাইতে যখন গরম হয়ে যায় তখনও বৃদ্ধি পায়, নড়াচড়ায় বৃদ্ধি পায়। আর অ্যামোলোরিয়েশন যেটা হ্রাস, খোলা বাতাসে দাঁতে দাঁত চেপে কামড়ায় ধরলে আরাম অনুভব করে। কমপ্লিমেন্টারি পরিপূরক যেটা ব্রায়োনিয়া, তারপরে সিলিয়া, কম্পেয়ার তুলনা, মার্কসল, বেলেডোনা, ক্যালকেরিয়া। অ্যান্টিডোটস হিসাবে মার্কসল ব্যবহার করা হয়। আরেকটা জিনিস এখানে যেটা বলা আছে এই ন্যাশে, এখানে 6, 30, 200 1M ব্যবহার করা যাবে এই রোগীর অবস্থা ভেদে। বহু বছরের পুরাতন কুলক্ষণযুক্ত স্তনের টিউমার পূর্ণিমার পরে আমাবস্যার প্রাককালে একমাত্রা সিএম শক্তি দিয়ে সারিয়েছে। এটা ন্যাশ বলেছেন। এটা আমার কাছে স্যারের কাছ থেকে একটু জানার ইচ্ছা যে বহু বছরের পুরাতন কুলক্ষণযুক্ত স্তনের টিউমার পূর্ণিমার পরে আমাবস্যার প্রাককালে একমাত্র সিএম শক্তি দিয়ে, ফাইটোলক্কা সিএম শক্তি দিয়ে সারিয়েছে, এটা ন্যাশ বলেছেন। এটার ব্যাখ্যাটা একটু স্যার পরে আমাদেরকে যদি এই মেডিসিনটা হচ্ছে রিউমেটিক অর্থাৎ বাতের ওষুধ, এটাকে বাতের ওষুধ বলা হয়। তারপরে এটা কিছু বিশেষ রোগ বা লক্ষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টনসিল, তারপরে গলা কানে ব্যথা, তারপর স্তনে টিউমার, তারপর গ্ল্যান্ড পুড়ে যাওয়া এবং রাতে বৃদ্ধি পাওয়া। তো এখানে একটা কথা জনাব পিন্টু সরকার জানতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে স্তনে টিউমারের ব্যাপারে। তো এটা পরবর্তীতে এটা সম্পর্কে আসতেছি। এখন ফাইটোলক্কা হচ্ছে, ফাইটোলক্কা আমি আসলে বেশি ইউজ করিনি, তারপরে বলি। ফাইটোলক্কার মন হচ্ছে নিজের ব্যক্তিত্ব সম্পর্কে
তার ভদ্রতা জ্ঞানের খুবই অভাব আছে, তার মানে ভদ্রতা জ্ঞান খুব কমই আছে। হ্যাঁ, এবং মানে পারিপার্শ্বিক যে বিষয়গুলো সেই বিষয় সম্পর্কেও হচ্ছে অতটা মানে কেয়ারফুল না, এবং জীবনে খুবই হতাশ থাকে। আচ্ছা, এদের মাথার ক্ষেত্রে যেটা হয়, উঠে দাঁড়ালে মাথা ঘোরে এবং মাথাতে মনে হয় টাটানির মতো একটা ব্যথা ফিল করে। মাথার যে মানে কপালের যে অংশটা, সেই কপালের অংশ থেকে মাথার পিছন পর্যন্ত আর কি ব্যথাটা মানে মানে কি বলে ব্যথাটা হয়। এবং আমাদের মানে কপালের যে শিরাগুলো আছে এই দুই সাইডে, এই রগের উপরে আর কি, এবং চোখ দুটির উপরে একটা চাপ চাপ মানে মনে হয়, একটা চাপ ফিল করে। সরি। আচ্ছা, এবং দেখা যায় যে চোখের ভিতরে হুল ফোটানোর মতো ব্যথা হয়। চোখের ভিতরে, চোখের পাতার নিচে মনে হয় যেন কিছু একটা বালু বালু ভাব আছে, এমন মনে হয় চোখের ভিতরে। এবং চোখের ভিতরে যে মানে মানে যে আমাদের তো সফট জায়গা, এবং যে মানে যে কিনারাগুলো, এটা মেয়েরা ভালো ভালো বুঝতে পারবে, যে আমরা যখন কাজলটা দেই যে কোনা আর কি, যে কিনারাগুলো আর কি, এই কোনাগুলো খুবই গরম হয়, খুবই তাপ মনে হয়, খুবই তাপ তাপ হয়, এবং চোখ থেকে পানি পড়ে, এবং সেই পানিটা হচ্ছে গরম হয়, গরম ধরনের মানে পানিটা যখন বের হয় মনে হয় যেন গরম কিছু বের হচ্ছে, এমন হয়। এদের নাকের ক্ষেত্রে দেখা যায় যে নাকের সর্দি থাকে, তারপরে নাকের এক দিকের যে কোনো একটা পাশ আর কি, হয় লেফট বা রাইট সাইড, মানে নাকের ছিদ্র এবং নাকের পিছনের অংশ থেকে খুবই মানে কি বলে এটাকে, স্রাব যায়, শ্লেষ্মা আর কি, যে স্রাবটা আর কি, সাদা স্রাব যায়। তারপরে মুখের ক্ষেত্রে যেটা দেখা যায়, যেসব শিশুদের দাঁত উঠছে, বাচ্চাদের ক্ষেত্রে যাদের দাঁত উঠছে, তাদের মানে তারা বারবার শুধু দাঁত দিয়ে কামড় দিতে চায়, দাঁত দিয়ে দাঁতে কামড় দেয়, এবং দাঁতগুলির যে চাপা অবস্থা থাকে, সেটা দেখা যায় যে ঠোঁটের মানে ঠোঁট ভিতরের দিকে অনেক সময় এটা ঢুকে যায়। আমি ঠিক মানে বোঝাতে পারছি কিনা জানি না, মানে দাঁতগুলির চাপা অবস্থাতে এমন ভাবে থাকে যে মানে ঠোঁটটার নিচের দিকে যে টান টান একটা ভাব থাকে, মনে হয় যেন ঠোঁটটা ভিতরে ঢুকে যাচ্ছে। এবং চোয়ালগুলি আমাদের মানে মাড়ির যে চোয়ালগুলি খুব শক্তভাবে এটা হচ্ছে মানে শক্ত থাকে আর কি, খুবই শক্ত থাকে। জিহ্বার অগ্রভাগটা, সামনের ভাগটা লালচে থাকে এবং খসখসে থাকে, এবং মনে হয় যেন জিহ্বাতে অনেক গরম মানে গরম হচ্ছে, এমনটা মনে হয়। মুখের যে কোনো একদিকে ফোস্কার মতো বের হয় ভিতরে, মুখ গহ্বরের ভিতরে একটা ফোস্কার মতো এমনটা বের হয়। আচ্ছা, এদের জিহ্বা অনেকটা মানচিত্রের মতো মনে হয়। তারপরে কখনো কখনো মানে দাঁত দিয়ে যে আমরা যখন মানে দাঁতের যে একটা দাগ আছে, এই ছাপটা আর কি মনে হয় যে জিহ্বাতে লেগে থাকে, মানে জিহ্বাটা দাঁতের ছাপযুক্ত ফাটার মতো মনে হয়, যে দাঁত দিয়ে চেপে আছে, এমন মনে হয় আর কি। আচ্ছা, গলায় কখনো কখনো কালচে বর্ণ দেখা যায় বা নীল বর্ণ থাকতে পারে গলাটা, এবং হচ্ছে জিহ্বার গোড়ার দিকে একটা ব্যথা হয়, জিহ্বাটার গোড়ার দিকে ব্যথাটা হয়। তারপরে দেখা যায় যে গলার ভিতরে দলা কিছু মানে গলার ভিতরে মনে হয় কোনো কিছু দলা পাকায় আছে, এমনটা মনে হয়। আর পেটের ক্ষেত্রে দেখা যায় যে পেটের ডান দিকের যে উপরের অংশ আছে, এই অংশ টাটানির মতো ব্যথা হয়, মানে পেটের পেশির বাতরোগ যেটা আর কি, সেইখানে টাটানির মতো ব্যথা হয়। এবং নাভির যে জায়গাটা, নাভির জায়গাটাতে অনেক সময় শুলের মতো একটা ব্যথা হয়। হ্যাঁ, আবার জ্বালাকরও হতে পারে, আবার মোচড়ানো ব্যথাও হতে পারে। এবং দেখা যায় যে পেটের উপরের যে অংশ থাকে, এই পুরো পেটটাতে থ্যাতলানোর মতো একটা ব্যথা হয়। হ্যাঁ, আর টনসিলের ক্ষেত্রে আমি ব্যবহার করেছিলাম
ফাইটোলক্কা তো টনসিলের ক্ষেত্রে এটা বেশ আমি উপকার পেয়েছি। গ্ল্যান্ড আর কি, গ্ল্যান্ড বড় হয়ে যায়, তারপরে গ্ল্যান্ড আক্রান্ত হয়, পাথরের মতো শক্ত হয়। আবার কখনো কখনো মহিলাদের বিশেষ করে স্তনেও হয় এমনটা। তো সেই ক্ষেত্রে ফাইটোলক্কাটা আমরা ব্যবহার করে থাকি। স্যার আমি আর আজকে বেশি কিছু জানতে চাই, একটু মাইক ওপেন করেন। আমরা ফাইটোলক্কাটা মূলত কয়েকটা রোগের উপরে প্রয়োগ করি বেশিরভাগ ক্ষেত্রে। সেটা হচ্ছে কি রিউমেটিক, তারপরে গ্ল্যান্ড, তারপরে স্তনে টিউমার এবং মোটা রুগী দেখলেই আমরা ফাইটোলক্কার কথা মনে পড়ে। আরো একটা কথা মনে পড়ে, ক্যালকেরিয়া কার্ভ। যাই হোক, এখন ক্যালকেরিয়া কার্ভ না, এখন আমরা ফাইটোলক্কাতে আছি। তো মোটা থলথলে এই দুইটা কিন্তু ক্যালকেরিয়া কার্ভ এবং ফাইটোলক্কাতে বেশিরভাগ আমরা স্মরণ করি। তো ফাইটোলক্কাটা তার চেয়েও যদি আরো ক্ষুদ্র করে দেখি, তাহলে আমরা বিশেষ করে মোটা শরীরের জন্য এবং স্তনে টিউমারের জন্য বেশি ইউজ করে থাকি। তো স্তনে টিউমারের জন্য কখন ইউজ করব আমরা সেটা জানবো। স্তনে মধ্যে শক্ত টিউমার বা স্তন জমে শক্ত গুটি যদি সৃষ্টি হয়, বা বাচ্চাদেরকে স্তন ছাড়ানোর পরে, অর্থাৎ বাচ্চাদেরকে স্তন ছেড়ে দিলে 2 বছর বা 2.5 বছর, কেউ 2 বছর, কেউ 2.5 বছরের স্তন ছেড়ে দেয়, তখন যখন স্তনে অতিরিক্ত দুধ আসে, তখন আমরা ফাইটোলক্কা ব্যবহার করতে পারি। তো এটা ব্যবহার কখন হবে? যখন স্তনে অত্যন্ত ব্যথা হবে, চিলিক মারা ব্যথা করবে, ছুরি আঘাতের মতো ব্যথা করবে, বা ইলেকট্রিক শর্টের মতো, তখন আমরা এই মেডিসিনটা আমরা স্মরণ করব। তারপরে আরো কিছু লক্ষণ এখানে, স্তন ফোলা থাকবে, গরম থাকবে, স্পর্শে ব্যথা থাকবে, স্পর্শ করলে বা চাপ দিলে ব্যথা হবে, কাপড় ঘষা লাগলেও কিন্তু ব্যথা হবে, স্তনের মাথা অর্থাৎ নিপল নিপল ফেটে যাবে, নিপলে ব্যথা হবে, বাচ্চা স্তন খাওয়ার সময় নিপলে অসম্ভব ব্যথা হবে। এসব ক্ষেত্রে আমরা ফাইটোলক্কা স্মরণ করতে পারি। আরো একটা বিষয় স্মরণ করতে পারি, সেটা অবশ্যই দুইজন বলছে, কারো কেউ এটা বলে নাই। সেটা হচ্ছে যাদের বাচ্চা নাই কিন্তু স্তন বের হয়, তাদেরকেও আমরা এই মেডিসিনটা ইউজ করতে পারি। তো টিউমারের ক্ষেত্রে স্তন শক্ত হবে, ব্যথাযুক্ত হবে, নিপল থেকে ব্যথা ছড়িয়ে পড়বে, এবং নিপলটা ভিতরে, যখন টিউমার হবে নিপলটা ভিতরের দিকে ঢুকে যাবে, উল্টো দিকে। নিপলটা বাইরের দিকে থাকবে, কিন্তু যদি টিউমার হয়, তাহলে নিপলটা ভিতর দিকে ঢুকে যাবে। এই ক্ষেত্রে আমরা ফাইটোলক্কা, কিন্তু এক্ষেত্রে আমরা ফাইটোলক্কা নিম্ন পাওয়ার কাজ করবে না, এক্ষেত্রে উচ্চ পাওয়ার, অর্থাৎ স্তনের টিউমারের ক্ষেত্রে, তারপরে স্তনের থেকে দুধ বের হওয়ার ক্ষেত্রে, তারপরে স্তনের নিপল ভিতর দিকে ঢুকে যাওয়ার পর, এইসব ক্ষেত্রে উচ্চ পাওয়ার ব্যবহার করতে হবে। আর যেটা টিউমার কি টনসিল বা গ্ল্যান্ড, এই ক্ষেত্রে মধ্যম পাওয়ার ব্যবহার করাটা উত্তম। আর যাদের স্বাস্থ্য কমানোর জন্য হচ্ছে নিম্ন পাওয়ার, মাদার অথবা 3x বা 6x। এই হচ্ছে স্তনের ক্ষেত্রে। পিন্টু কুমার সাহেব, বুঝতে পেরেছেন? আচ্ছা, ওইটা কতদিন ব্যবহার করব? কোনটা? ওই যে
চর্বি কমানোর জন্য, যে মোটাটা কমানোর জন্য স্বাস্থ্য যে কমানো, নিম্ন পাওয়ারটা আমরা ব্যবহার, হ্যাঁ স্বাস্থ্য নিম্ন কমানো। পাওয়ারটা যে ব্যবহার করব, হুম। সেটা কতদিন ব্যবহার করব? স্বাস্থ্য কমানোটা ব্যবহার করতে পারেন আপনি টানা বেশ কিছুদিন সময় লাগবে, কারো 1 মাস ব্যবহার করা লাগতে পারে, কারো 2-3 মাসও লাগতে পারে। তবে তাহলে 3 পাওয়ারটা কি আমি 2-3 মাস চালাবো? না না, এক টানা চালাতে পারবেন না, এক টানা চালাতে পারবেন না। টানা 15 দিন বা 1 মাস চালাতে পারবেন সর্বোচ্চ। এরপরে থামতে হবে। আমি আরো 1 মাস গ্যাপ দিয়ে অর্থাৎ আইটেম দিয়ে রাখতে হবে। এরপরে দেখবেন যে তার কি পরিস্থিতি। শুরু করার উপর করে আবার চালাতে পারবেন, কিন্তু পাওয়ার একই থাকতে পারবে না। পাওয়ার উপরে পাওয়ার এরপর আসবে? প্রথমে যদি মাদার দিয়ে থাকেন, পরে পাওয়ার 3x দিতে হবে, এরপরে 3x আছে। 3.6? হ্যাঁ, এরপর আশা আর করি এরপর আর ওঠা যাবে না যদি না এরপরে কমে? আশা করি লাগে না। আমার অভিজ্ঞতা হচ্ছে, আমি বলতেছি এরপরে আশা করি প্রয়োজন হয় না। তো এইসব ক্ষেত্রে আবার শুধু ফাইটোলাক্কা খাওয়াইলে হবে না, রুগীকে খাওয়ার মধ্যে কিছু চেঞ্জ আনতে হবে। পিন্টু কুমার, কোনো প্রশ্ন আছে? স্যার মামসের ক্ষেত্রেও তো ফাইটোলাক্কা খুব ভালো কাজ করে, তাই না? হ্যাঁ মামস? হ্যাঁ, মামসের ক্ষেত্রে ফাইটোলাক্কা ভালো কাজ করে। মামসের ক্ষেত্রে কয়েকটা মেডিসিন আছে, ফাইটোলাক্কা আছে, বেলাডোনা আছে, তারপরে আছে ক্যালকেরিয়া ফ্লোর আছে, মার্কসল আছে। স্যার জি বলেন। স্যার ওইটা আমার ছিল যে এই যে ন্যাশ, ডাক্তার ন্যাশ যেটা বলছিল বহু বছরের পুরাতন লক্ষণযুক্ত স্তনের টিউমার পূর্ণিমার পরে আমাবস্যার প্রাককালে, এই হ্যাঁ, কথাটা দিয়ে কি বুঝাইছি? পূর্ণিমার পরে আমাবস্যার প্রাক্কালে। পূর্ণিমার একমাত্রা আমাবস্যা, সিএন চুক্তি দিয়ে। পূর্ণিমার আমাবস্যা এটা তো অবশ্য বুঝছেন। হ্যাঁ এটা তো বুঝি স্যার। হ্যাঁ, পূর্ণিমার পরে, পূর্ণিমার পরে আমাবস্যার হুম, প্রাক্কালে, অর্থাৎ পূর্ণিমার শেষের দিকে, পূর্ণিমার শেষে, হুম, অর্থাৎ পূর্ণিমার শেষ হয়ে গেছে। ধরেন হ্যাঁ আজকে কয় তারিখ? 3 তারিখ। আজকে হ্যাঁ 3 তারিখ, ধরেন আজকে পূর্ণিমা শেষ হ্যাঁ হলো। তো শেষ হলো, হ্যাঁ পূর্ণিমা যদি শেষ হয়ে যায় তাহলে কি শুরু হয়? আমাবস্যা। আমাবস্যা। আমাবস্যা, আমাবস্যার প্রাক্কালে, অর্থাৎ হুম, আমাবস্যার প্রথম দিকে, প্রথম দিক, আমাবস্যার প্রথম দিকে, অর্থাৎ 2 থেকে 3 দিন। এই সময়ের ভিতরে যদি রোগীর ব্যথা বেদনা অত্যন্ত প্রখর হয়, অত্যন্ত বেশি হয়, যেমন হুম। ছিলিক মারা ব্যথা, কারেন্টের চটের মতো ব্যথা, অথবা ছুরিকাঘাতের মতো ব্যথা, তাহলে বুঝে নিতে হবে এটা ফাইটোলাক্কা। ব্যথাগুলো কি কি আবার বলেন তো স্যার, কি ধরনের ব্যথা হবে? ব্যথাগুলো হবে অর্থাৎ এক কথায় কারেন্টের শর্টের মতো ব্যথা। মানে বিদ্যুতের মতো, বিদ্যুৎ পৃষ্ঠের হ্যাঁ, মতো বিদ্যুৎ, ছুটে আসে বিদ্যুৎ, এরকম। হ্যাঁ বিদ্যুৎ পৃষ্ঠের মতো। তারপরে ধরেন ছুরিকাঘাতের মতো ব্যথা, বুঝছি বুঝছি। ছুরিকাঘাতের মতো ব্যথা, বিদ্যুৎ গতিতে ব্যথা। স্যার এটা ওই যে পূর্ণিমা এবং আমাবস্যার সাথে এই মেডিসিনের সম্পর্কটা কি স্যার? পূর্ণিমা এবং আমাবস্যার সাথে মেডিসিনের সম্পর্ক আসলে হোমিওপ্যাথিক মেডিসিন অনেকগুলো আছে। পূর্ণিমা, হুম, আমাবস্যা, তারপরে হচ্ছে আহ, বিভিন্ন ঋতু, ঋতুর সাথে হুম, সম্পর্ক। যেমন যেমন দশরা, হ্যাঁ দশরা কোন ঋতুর ওষুধ? কোন ঋতুতে বেশি কাজ করে জানেন? এটা মনে হয় বর্ষাকালে। ঢালকামড়া, ঢালকামড়া কোন ঋতুতে বেশি কাজ বর্ষা করে? রাত টক্স কোন ঋতুতে বেশি কাজ করে? বর্ষাকালে। ঋতুর স্যার সাথে, ঋতু চেঞ্জের সময়। হ্যাঁ ঋতুর সাথে এটার ইয়া আছে, কানেকশন। তারপরে আসেন কানেকশন। আর্সেনিক অ্যালবাম কোন ঋতুতে বেশি কাজ করে? জ্যালসিয়াম কোন ঋতুতে? এটা এদের ঋতুর সাথে কানেকশন আছে। আমরা অনেক সময় রুগী দেখার সময় কিন্তু আমরা, রুগীরা যখন আসে তখন আমরা ঋতুর সাথে অনেক
ইয়া করি, কম্পেয়ার করি, ঋতুর সাথে সামঞ্জস্য রাখি কাজ করে ওষুধ দিই। বুঝছি। কিন্তু স্যার ওই যে মেডিকেল গুলোতে ওইভাবে তো যেমন উল্লেখ নাই, ঋতুর কথা থাকলে না সুবিধা হয়। আছে আছে অনেক অনেক মেডিসিন আছে, শুনেন। ঢাল কামড়া কিন্তু বর্ষা ঋতুর ওষুধ। রাজটক্স হ্যাঁ হ্যাঁ, বর্ষা ঋতুর ওষুধ, কিন্তু এখানে আবার কথা আছে। ডাল কামড়া, হ্যাঁ। রাজটক হচ্ছে নর্মাল বর্ষাতে কাজ করে, আর বর্ষার প্রথম দিকে, এক কথায়। আর ঢাল কামড়া হচ্ছে গভীর বর্ষা, ডাল কামারা। ডাল কামড়া গভীর বর্ষায় কাজ করে, যারা মাছ ধরে। ডাল কামড়া রোগী বেশিরভাগ যারা মাছ ধরে, যারা ট্রলার পায়, যারা নদীতে থাকে, এদেরকে ডাল কামড়া বেশি কাজ করে। আচ্ছা, তারপরে রাজটক্স হচ্ছে বর্ষার প্রথমের ওষুধ। তারপরে আসেন আর্সেনিক অ্যালবাম হচ্ছে কিন্তু আহ, ঋতু পরিবর্তনের ওষুধ, একোনাইট ঋতু পরিবর্তনের ওষুধ। এই ব্যাপারে অনেক ওষুধ, এটা এর সাথে, ঋতুর সাথে, অমাবস্যার সাথে, পূর্ণিমার সাথে জড়িত আছে। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। এলাকার আরেকটা লক্ষণ আছে, সেটা হচ্ছে যে কাজে ফাঁকি দেওয়া স্বভাব, অজুহাত দেখাইব। কোনো একটা কাজ কথা বললে অজুহাত দেখায়, কাজে ফাঁকি দেওয়ার স্বভাব, অজুহাত দেখায়। নারী মহিলা কাজে ফাঁকি দেওয়া। অশালীন পোশাক পরে, এটা অবশ্যই রাজিয়া ম্যাম বলতে, নারী মারিয়া ম্যাম না বলছে না, কে বলছে? আমি বলছিলাম স্যার। এটা এটা এইভাবে আমি বলছিলাম স্যার, এই যে পলাপের সময় নগ্ন হতে চায়, নির্লজ্জতা ব্যক্তিটিকে উন্মোচিত করে দেয়। এটা বিশেষ করে নারীদের ক্ষেত্রে বেশিরভাগ নারীরা নগ্ন হয়ে যায় এবং অশালীন পোশাক পরে। তো আমাদের দেশেও আছে, নাম বললাম না। তো এখন রাজিয়া ম্যাম মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলেন। না 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 স্যার, ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা ভাইয়া বলেছে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা।